আসসালামু আলাইকুম। Try.Fulfil এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মিডল ইংলিশ পিরিয়ড অথবা অ্যাংলো নরমান পিরিয়ডের সামারি, ক্যারেক্টারিস্টিক্স, লিটারারি ফিচার্স, রাইটার্স ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। এই নোটটি তোমরা ভালো করে দেখলে এটা থেকে বিভিন্ন ব্রড প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আমরা প্রথমে এটার একটা সংক্ষিপ্ত সামারি দেখে নেই। এটার নাম হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড অথবা এটাকে বলা হয় অ্যাংলো নরম্যান পিরিয়ড। তার সময় হচ্ছে 1066 থেকে 1500 এবং শুধু অ্যাংলো নরমান পিরিয়ড যদি ধরা হয় এটার সময়টা হচ্ছে 1066 থেকে 1340 এই সময়টা। এই পুরো যুগটাকে বলা হয় মিডল ইংলিশ পিরিয়ড। এই যুগের যারা শাসক ছিল তারা হচ্ছে নরম্যান। তারা ফ্রান্সের একটা শক্তিশালী গ্রুপ ছিল। তারা ইংল্যান্ডে এসে ইংল্যান্ড দখল করে ফেলে এবং আমাদের আগের যে যুগটা ছিল যেখানে সেক্সনরা ইংল্যান্ড পরিচালনা করছিল তাদেরকে পরাজিত করে তারা ইংল্যান্ডের শাসনভার গ্রহণ করে এবং এজন্যই এই যুগটাকে বলা হয় অ্যাংলো নরম্যান পিরিয়ড। আইডেন্টিটি দেওয়া আছে এখানে নরম্যানদের। তারা কে ছিল? মাইটি ফ্রেঞ্চ ট্রাই। তারা ফ্রান্স থেকে এসেছিল। তাদের আগে কারা ছিল? সেক্সনরা ছিল ইংল্যান্ডে। আমরা আগে পড়েছিলাম যে সেক্সনদের ভাষা থেকে ইংলিশ ভাষার উৎপত্তি হয়েছিল। তারপর এই যুগের ফিচারগুলো কি কি ছিল? এখানে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স ছিল ইংলিশ ভাষার উপরে, ইংলিশদের উপরে। ফ্রেঞ্চরা যেহেতু দখল করেছিল তাদের সংস্কৃতি, ভাষা ইত্যাদি চাপিয়ে দিয়েছিল তারা। ডমিনেন্স অফ চার্চ, সেখানে ধর্মের ডমিনেন্স ছিল। আমরা আগের যুগে পড়ছিলাম যে খ্রিস্টান হওয়া শুরু হয়েছিল ওল্ড ইংলিশ পিরিয়ডে মানুষ পেগান বা পুত্তলিক থেকে, আর এই যুগে এসে খ্রিস্টান ধর্ম ইংল্যান্ডের ডমিনেন্ট ধর্ম হিসেবে রূপ লাভ করে এবং চার্চের শক্তি বৃদ্ধি পায়। তারপরে শিভালরি ইন লিটারেচার। শিভালরি বলতে বোঝায় বীরত্ব। এটা সাহিত্যের অন্যতম একটা অংশ ছিল এই সময়ে। তাদের মেডিয়েভাল যারা নাইট ছিল, ধর্মযোদ্ধা ছিল, সেই নাইটদের বীরত্ব, অ্যাডভেঞ্চার এগুলো এখানে আলোচ্য বিষয় ছিল। তারপর রিলিজন ইন লিটারেচার, ধর্মীয় সাহিত্য সাহিত্যের অন্যতম একটা অংশ ছিল এই যুগে। তারপর এস্টাবলিশমেন্ট অফ প্রিন্টিং প্রেস, একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এই সময়। সেটা হচ্ছে প্রিন্টার, প্রথমে প্রিন্টিং প্রেস শুরু হয়, এটার মাধ্যমে বই ছাপানো শুরু হয় মেশিনের মাধ্যমে। এখন আমরা দেখি মিডল ইংলিশ পিরিয়ডের বিস্তারিত আলোচনা। আমি যেই নোটটি পড়ছি, নোটটি আমাদের ওয়েবসাইট Try.Fulfil এ দেওয়া আছে, তোমরা ওয়েবসাইটে গেলে এটা পেয়ে যাবে। In the year of 1066, the Normans came from French and defeated the Saxons. They started to rule this land and impose their language on the English. The Middle English period also has 3 sub-ages there. Okay. তো 1066 সালে ফ্রান্স থেকে নরম্যানরা চলে আসে ইংল্যান্ডে। এসে তারা সেক্সনদেরকে পরাজিত করে সেখানে তাদের শাসন প্রতিষ্ঠা করে এবং তাদের ভাষা, তাদের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে ইংলিশদের উপরে। আমাদের এই যে মিডল ইংলিশ, সেখানেও 3টা সাব এজ রয়েছে। এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয় এই যুগটাকে। প্রথম হচ্ছে অ্যাংলো নরম্যান পিরিয়ড, আমাদের এই এইজের একটা সাবস্টিটিউট নাম। এই যুগটা হচ্ছে 1066 থেকে 1340, 1340 পর্যন্ত ছিল এটা। এইজ অফ চসার এই মিডল ইংলিশ পিরিয়ডের অন্যতম একজন লেখক এবং তিনি এতই প্রভাবশালী ছিলেন যে তার নামে একটা যুগের নাম হয়ে গিয়েছিল। 1340 থেকে 1400 এই সময়টা তার সময়, চসারের সময়। তারপর বেরিয়ান পিরিয়ড বা ডার্ক এজ বলা হয় এটাকে। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ আছে, ইংরেজি সাহিত্যে অন্ধকার যুগ আছে। ইংরেজি সাহিত্যে অন্ধকার যুগটা হচ্ছে 1400 থেকে 1485 এবং অনেকে বলেন যে এটা 1500 পর্যন্ত। এখন আমরা দেখি যে হিস্ট্রিক্যাল ইভেন্ট, এই যুগে ঐতিহাসিক কি কি ঘটনা সংঘটিত হয়েছিল। Some most significant historical events happened in this period. To present, the Magna Carta was established in 1215. আমরা জানি যে ইংল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা হচ্ছে ম্যাগনা কার্টা, যেখানে রাজার ক্ষমতাকে খর্ব করে প্রজাদের ক্ষমতাকে প্রতিষ্ঠা করা হয় এবং গণতন্ত্রায়নের পথে এটা ছিল অন্যতম একটা ধাপ। Secondly, Oxford and Cambridge universities were established in this period to provide religious learning for the Christians. এই সময় আরো বড় গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, এই দুইটা ভার্সিটির প্রতিষ্ঠা হয় এই সময়ে এবং এই দুইটা ভার্সিটির প্রাথমিক উদ্দেশ্য ছিল খ্রিস্টানদের ধর্ম শিক্ষা প্রদান করা। এটা খ্রিস্টানদের চার্চেরই একটা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এগুলো গড়ে ওঠে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। এবং যুগের পরিক্রমায় এগুলো এখন সার্বজনীন শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে ধর্ম শিক্ষা ছাড়াও অন্যান্য বিষয় শিক্ষা আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে পড়ালেখা করে এখন। এটা ঘটেছিল এই যুগে। তারপরে দ্য ইংলিশ পার্লামেন্ট ওয়াজ অলসো এস্টাবলিশড ইন দিস এজ ইন 1295। ইংলিশ প্রথম সংসদ প্রতিষ্ঠা হয় 1295 সালে।
Furthermore, the historical Crusade War happened in this period between Muslims and Christians for nearly 200 years, 1096 to 1292. এটা হচ্ছে ঐতিহাসিক অন্যতম একটা ঘটনা যেটাকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ যুদ্ধ বলা হয়। মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে জেরুজালেমের ক্ষমতা নিয়ে এই যুদ্ধ সংঘটিত হয়। যখন মুসলিমরা জেরুজালেম অধিকার করেছিল অনেক আগেই, এবং খ্রিস্টানরা তারা 1096 সাল থেকে তারা ক্রুসেড পরিচালনা করে, যে যুদ্ধ করে আবার জেরুজালেম তাদের দখলে নিয়ে নেবে, এবং সেটা 200 বছর, প্রায় 200 বছর, সামান্য কিছু বছর কম আছে এখানে, এই যুদ্ধ সংঘটিত হয়েছিল হচ্ছে ক্রুসেড ওয়ার। আর এই আমাদের মিডল ইংলিশ পিরিয়ডে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের অবশ্যই প্রভাব ছিল তাদের সাহিত্যে, তাদের লেখনীতে, সমাজে, প্রত্যেকটা বিষয়ে। দিস ইজ কনসিডার্ড এজ দ্য লংগেস্ট ওয়ার অফ দ্য হিউম্যান রেস। মানব সভ্যতার সবচাইতে দীর্ঘ যুদ্ধ হচ্ছে এই ক্রুসেড যুদ্ধ, মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যকার যুদ্ধ। Another bloody war was fought between England and France for 100 years. It is called 100-year war. আরেকটা দীর্ঘ যুদ্ধ, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম যুদ্ধ, 100 বছরের যুদ্ধ, যেটা সংঘটিত হয়েছিল ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে। এটা কেন হয়েছিল? Which started when King Edward III claimed the throne of France. ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড তিনি যখন ক্ষমতায় আসেন, রাজা হন, তখন তিনি বললেন যে তিনি ফ্রান্সেরও রাজা, ফ্রান্সের সিংহাসন দাবি করলেন। তখন ফ্রেঞ্চরা তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, এবং এই যুদ্ধটা 100 বছর স্থায়ী হয়েছিল। Moreover, another world-changing event was the establishment of printing press by William Caxton, also happened in this period, 1476. 1476 সালে প্রথম প্রিন্টিং প্রেস আবিষ্কার করেন এবং প্রতিষ্ঠা করেন উইলিয়াম ক্যাক্সটন। এর মাধ্যমে তিনি প্রিন্ট করে বই বের করা শুরু করেন, যেটা মানব সভ্যতার ইতিহাসে এবং শিক্ষার ইতিহাসে অন্যতম একটা ঘটনা, প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠা। The discovery of American continent was also a remarkable event of this period in the year of 1492 by Christopher Columbus. আর এই যুগেই আমাদের তো এখানে 1500 সাল পর্যন্ত আছে, 1476 সালে আমেরিকা আবিষ্কার হয়। পৃথিবীর পশ্চিম দিকে যে অনেক বড় একটা মহাদেশ পড়ে আছে, এই খবরটা পূর্ব দিকের অথবা পৃথিবীর মাঝখানের যে অঞ্চলটা আছে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এই অঞ্চলের মানুষরা জানতো না যে ওখানে বড় একটা মহাদেশ পড়ে আছে। তো এই আমেরিকা প্রথম আবিষ্কার হয় 1492 সালে। ক্রিস্টোফার কলম্বাস তিনি যান সেখানে, তিনি এটা আবিষ্কার করেন। তারপরে আসছে আমাদের লিটারারি ফিচার্স। আমাদের ব্রড প্রশ্ন যেগুলো থাকে এগুলোতে লিটারারি ফিচার থেকে প্রশ্ন আসছে যে এই যুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি ছিল, কি নিয়ে সাহিত্য লেখা হতো, সাহিত্যের ধরন কিরকম ছিল, এটা আমরা একটু দেখি। In the Middle English period or the Anglo Norman period, literature was comprised of two sorts of dominant social facts. এই যুগে সাহিত্যের অন্যতম দুইটা বৈশিষ্ট্য ছিল, one is religious literature and another one is chivalric literature. একটা হচ্ছে ধর্মীয় সাহিত্য ছিল সেখানে, আর একটা হচ্ছে chivalric সাহিত্য, মানে বীরত্ব গাথা ইত্যাদি নিয়ে লিখিত যে সাহিত্যগুলো ছিল সেগুলো হচ্ছে chivalric সাহিত্য। Religious literature also had some different genres such as devotional writing, hagiographies, mystery plays, morality plays. ধর্মীয় সাহিত্যে এই ধারাগুলো ছিল, এই ধারাগুলোতে কবিতা লেখা হতো। তখন আমরা দেখি এটার প্রত্যেকটার ব্যাখ্যা কি কি। ধর্ম সাহিত্য হচ্ছে সেই যুগের সাহিত্যের একটা অন্যতম বৈশিষ্ট্য আমাদের মিডল ইংলিশ পিরিয়ডে। ডিভোশনাল রাইটিং, এগুলো লেখা হতো ইনক্লুডেড রিলিজিয়াস সারমনস এন্ড প্রেয়ার্স। এগুলো খ্রিস্টানরা তাদের ধর্মীয় প্রার্থনা, তারপরে ধর্মীয় সঙ্গীত, স্তব, এগুলো লিখতো। এই লেখাগুলোকে বলা হচ্ছে ডিভোশনাল রাইটিং। খ্রিস্টানরা এগুলো লিখে থাকতো এই সময়। হেগিওগ্রাফিস, এটা হচ্ছে ইনক্লুডেড দ্য লাইফ অফ হিস্টোরি অফ দ্য খ্রিস্টিয়ান সেইন্টস। খ্রিস্টানদের সাধু রয়েছে, মুসলিমদের যেরকম পীর দরবেশ রয়েছে, হিন্দুদের যেরকম সাধু রয়েছে, সেরকম খ্রিস্টানদের সেইন্ট রয়েছে যারা খ্রিস্টান ধর্ম প্রচার করতো এবং ধর্মের জন্য ধর্মের মাধ্যমে জীবন পার করতো। তো এই খ্রিস্টান সেইন্টদেরকে নিয়ে লেখালেখি হতো, তখন তাদের লাইফ হিস্টোরি লেখা হতো, সেগুলোকে বলা হয় হেগিওগ্রাফিস। এই যুগের লেখার অন্যতম বৈশিষ্ট্য ছিল এই লেখাগুলো। তারপরে মিস্টারি প্লেস ইনক্লুডেড দ্য স্টোরিজ ডিসক্রাইব ইন দ্য বাইবেল, দ্য রিলিজিয়াস বুক অফ দ্য খ্রিস্টিয়ানস। বাইবেলের বিভিন্ন কাহিনী, ঘটনা, এগুলো নিয়ে যে লেখালেখিগুলো সংগঠিত হয়েছিল, যে নাটকগুলো সংগঠিত হয়েছিল, সেগুলো হচ্ছে মিস্টারি প্লে। আরেকটা হচ্ছে এর সাথে মোরালিটি প্লে, হোল্ড দ্য মোরাল লেসন্স ইন ইটস এসেন্স, দে ওয়ার মোস্টলি অ্যালেগরিক্যাল রাইটিং। মোরালিটি প্লে বলতে বোঝায় যে স্টোরি বা এখানে হচ্ছে প্লে, যে ড্রামা বা প্লেগুলো, নাটকগুলো পড়ে একজন মানুষ সব শেষে একটা সারমর্ম পেত, যেটা থেকে কোনো একটা শিক্ষা সে পেয়েছে, কোনো কিছু জানতে পেরেছে। এই যে মোরালিটি বা নৈতিকতা নিয়ে লেখালেখিগুলো হয়েছিল, তখন নাটক লেখা হয়েছিল, এগুলোকে বলা হয় মোরালিটি প্লে। এই গিয়েছে আমাদের রিলিজিয়াস লিটারেচার। এখন আছে chivalric literature, also hold a dominant place in the Middle English period or Anglo Norman period. Chivalry means the
writings about the medieval Christian knights, their adventures and heroic actions were the essence of the chivalric literature. তো মধ্যযুগে যারা খ্রিস্টান নাইট ছিল, আমরা বলেছিলাম যে আগে এই যুগে খ্রিস্টানদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ হয়েছিল, ক্রুসেড যুদ্ধ। ক্রুসেড যুদ্ধে খ্রিস্টান বাহিনীর যারা দুর্ধর্ষ সৈনিক ছিল, কমান্ডার ছিল, তাদেরকে বলা হতো নাইট। এদেরকে খেতাব দেয়া হতো। তো এই নাইটদের যে তাদের অভিযান পরিচালনা করতো তারা, তারপরে তাদের যে বীরত্ব ছিল, এগুলো নিয়ে লেখালেখি হতো, সেগুলোকে বলা হয় চিভালরিক লিটারেচার। এখন আসি আমরা এই যুগের কিছু রাইটার, প্রমিনেন্ট রাইটার। মিডল ইংলিশ পিরিয়ডের রাইটাররা কারা ছিল? প্রথমে নাম আসবে জফরি চসার। যেহেতু আমাদের চসারকে নিয়ে একটা যুগের নামই আছে, এই যুগের একটা সাব এজ, তাকে অবশ্যই পড়তে হবে। দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল রাইটার অফ দিস এজ ইজ চসার। 1340-1400 এজ ইজ কল্ড দ্য এজ অফ চসার। তো তিনি এতই গুরুত্বপূর্ণ ছিলেন যে তার নামে একটা যুগের নাম হয়ে গেছে এজ অফ চসার। 1340 থেকে 1400 সাল পর্যন্ত তিনি এই যে এইজটা ছিল, যুগটা ছিল, সেটাকে বলা হচ্ছে এজ অফ চসার। Geoffrey Chaucer is called the morning star of Renaissance. He is also known as the father of English language and the father of English literature. এগুলো আমাদেরকে জানতে হবে। মর্নিং স্টার অফ রেনেসান্স এটা কার উপাধি? চসারের। ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কে? চসার। One of the prominent writing of Chaucer is the Canterbury Tale. Canterbury Tale তার একটা লেখা, এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ যেখানে 24টা গল্প লেখা আছে কবিতার ভাষায়। এখানে 17,000 লাইন লেখা আছে। তো এটার কাহিনী ছিল এরকম যে ইন ক্যান্টারবিউরি, এখানে বলছে যে ইট ইজ অ্যান ইনকমপ্লিট পোয়েটিক ডেসক্রিপশন অফ স্টোরিজ, সেগুলো কমপ্লিট হয়নি। ইন ক্যান্টারবিউরি টেলস এ গ্রুপ অফ পিলগ্রিমস ওয়ার ট্রাভেলিং ফ্রম লন্ডন টু ক্যান্টারবিউরি এন্ড দে টোল্ড দিস স্টোরিজ। এখানে গল্পের মধ্যে কিছু তীর্থযাত্রী তারা ক্যান্টারবিউরিতে যাচ্ছিল লন্ডন থেকে, তো পথিমধ্যে তারা এই গল্পগুলো বলেছিল, সেটাও একটা গল্পের অংশ। তারা এই ক্যান্টারবিউরি টেইলের কাহিনী হচ্ছে এটা সত্যিকার কিছু না। এরপর আরেকজন গুরুত্বপূর্ণ একটা জন ওয়াইক্লিফ। তিনি এর জন্য বিখ্যাত যে তিনি প্রথমে বাইবেলকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন। যে বাইবেল সেটা হচ্ছে হিব্রু ভাষায় লেখা ছিল আগে, তো হিব্রু, গ্রিক এই ভাষাগুলোতে এগুলো ছিল, এবং ইংরেজিতে প্রথম বাইবেল অনুবাদ করেছিলেন জন ওয়েক্লিফ। হি ইজ দ্য রিলিজিয়াস রিফর্মার অফ মিডল ইংলিশ পিরিয়ড। আর তার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তিনি ধর্মীয় সংস্কার করেছিলেন। আগে খ্রিস্টানদের যে রোমান ক্যাথলিক চার্চগুলো ছিল সেগুলো যখন ডমিনেন্ট হয়ে ওঠে ইংল্যান্ডে, তখন তিনি প্রথম এদের বিরোধিতা করেছিলেন এবং নতুন ধরনের খ্রিস্টান ধর্মের যাত্রা শুরু করেন। এটাকে বলা হয় আমাদের প্রটেস্ট্যান্টিজম। যদিও তার সময় প্রটেস্ট্যান্টিজমটা শুরু হয়নি, কিন্তু তিনি এটার মূল রচনা করে গিয়েছিলেন মিডল ইংলিশ পিরিয়ডে। হি স্টুড এগেইনস্ট দ্য রোমান ক্যাথলিক প্রিস্ট। যদিও তিনি একজন পাদ্রী ছিলেন, তিনিও চার্চের একজন গুরুত্বপূর্ণ পাদ্রী ছিলেন। তিনি খ্রিস্টানদের বাইবেলকে অনুবাদ করেছেন, গুরুত্বপূর্ণ একটা কাজ করেছিলেন। ওয়াইক্লিফ ওয়াজ অলসো রিনাউন্ড রাইটার এন্ড প্রফেসর অফ অক্সফোর্ড। তার একটা পরিচয় হচ্ছে তিনি অক্সফোর্ড ভার্সিটির শিক্ষক ছিলেন। যেহেতু অক্সফোর্ড ভার্সিটিটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান ছিল, প্রথম থেকে তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে সেখানে শিক্ষকতা করেন। হি ফার্স্ট ট্রান্সলেটেড বাইবেল ইনটু ইংলিশ, এবং তার অনুবাদটা ছিল গদ্য অনুবাদ। আমরা জানি যে বাইবেলের সেখানে পদ্য আকারে ছিল প্রথমে। বাইবেলের যে পাঠগুলো আছে সেগুলোকে সং বলা হয়, এই সং সেই সং এরকম। তো সেগুলিকে তিনি গদ্য আকারে প্রথমে রচনা করেন ইংলিশে। তারপর আছে উইলিয়াম ল্যাংল্যান্ড। তিনি একজন গুরুত্বপূর্ণ কবি। তার লেখা একটা কবিতা হচ্ছে পায়ার্স এন্ড প্লাউমেন। তারপরে থমাস মেলরে আরেকজন গুরুত্বপূর্ণ, তার লেখা একটা প্রোজ হচ্ছে মর্টেরি আর্থার। এটা হচ্ছে রোম্যান্স ইন প্রোজ, ফার্স্ট রোম্যান্স ইন প্রোজ। তিনি প্রথমে হচ্ছে রোমান্সধর্মী সাহিত্য রচনা করেছেন মর্টেরি আর্থার এই নামে। আমাদের এই সামারিটা আগেই বলেছি, তোমরা এই নোটটা আমাদের ওয়েবসাইটে পাবে Try.Fulfil। আমাদের লেকচারটি কিরকম হয়েছে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে করবে, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে জানিয়ে দিও, সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।